হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। অনেকদিন পড়া হয়নি বইটা, কোথায় পাবো তারে। যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার আজকে তুলে নিচ্ছি। আমাদের শেষ অংশে আমরা দেখেছিলাম লেখক ফেরত এসেছেন হাসনাবাদে, এবং যখন নামছেন তখন দেখা হয়ে গেল আবার ব্রহ্মনারায়ণ, ঝিনি তাদের পরিবারের সঙ্গে। দেখা যাক গল্পের মোড় কোন দিকে ঘুরে যায়। ব্রহ্মনারায়ণ ফিরে তাকান, সেই সঙ্গে গিন্নি। ততক্ষণে গাজী আওয়াজ দিয়েছে, আপনারা নিচের ঘরে ছিলেন বুঝি দিদি ঠাকুরুন? ব্রহ্মনারায়ণের নকল দাঁতে একবার ঢেউ খেলে যায়। ঠিক জায়গায় ফিরিয়ে নিতে এক মুহূর্ত লাগে, তারপরেই ঠোঁট দুখানি বিস্তৃত করে। করুণ চোখে আপাদমস্তক দেখে বলেন, বাহ, চমৎকার। বাবুরা, একটু রাস্তা ছাড়েন গো। গ্রামীণ জনেরা হাঁক পাড়ে পিছনে। আমি, গাজী, ব্রহ্মনারায়ণ তখনও সাঁকোয়, মা মেয়ে ডাঙায়। ব্রহ্মনারায়ণ বাহবা দিয়ে সেই যে আমাদের দিকে ফিরে দাঁড়ালেন। তারপরে পটুয়ার পটে আঁকা মূর্তি সবাই। কয়েক মুহূর্ত কারুর নড়াচড়া নেই। হাঁক পড়তে পট সচল, নড়ে চড়ে সবাই ডাঙায় গিয়ে উঠি। তার মধ্যে ব্রহ্মনারায়ণের নির্দেশ শোনা যায়, ওরে ঝিনি, তোর মাকে দাঁড়াতে বল, এ বাসে আর যাওয়া চলবে না। ওদিকে বাসের ছোকরা সহিস ডেকে চলেছে, জলদি জলদি, আও আও আও। যাদের যাবার তারা ছোটে, ছুটতে ছুটতে হেঁকে বলে, দাঁড়ান গো দাঁড়ান। আবেদনের পরে পরিবার পরিজনকে ধমক, এইসো এইসো, চলো চলো, নইলে দাঁত ছরকুটি পড়ি থাকতে হবি না। ওদিকে আবার একজন ব্রহ্মনারায়ণকে উপদেশ দেয়, খালি গা কিসের নাকি ঘাটের মজুর, গা চুলকোতে চুলকোতে বলে, এর পরের মোটরে যান বাবু, মা ঠাকুরুনদের নিয়ে আর এটাই উঠতে পারবেন না। ব্রহ্মনারায়ণ জিজ্ঞেস করেন, এর পরেরটা ছাড়বে কখন? জবাব দেয় পান বিড়ির দোকানওয়ালা, 20 মিনিট পরে। ব্রহ্মনারায়ণের মন্তব্য, তার মানে আধ ঘন্টা। সেই সঙ্গে একটু স্বস্তির নিঃশ্বাসও শোনা যায়। ইতিমধ্যে মা মেয়ে যত দেখেন আমার দিকে, তত নিজেদের মুখোমুখি চেয়ে টিপে টিপে হাসেন। তবু দেখো, মা মেয়ের থেকে সরস, সহজে বিরাজ, কিন্তু মেয়ের যেন ঠেক লেগে লেগে যায়। নাগরিকর একটু বিব্রত ভাব। নজর থাকলে বুঝবে, মজা পেয়ে হাসির মধ্যেও কোথায় একটু আড়ষ্টতা। মন গুণে যে ধন, মুখে যে রং মুলানো হয়নি, নোনা গাঙের বাতাস লেগে তেলতেলে হয়ে আছে, নাগরিকার তাইতে একটু ঠেক লেগেছে। ঠোঁট ছোপানো নেই, চোখে কাজল আঁকা নেই, আহ ছি ছি। দেখো, ফুল ফুল ছাপা কাপাস কাপড়খানিও কেমন কোঁচকানো, দোমড়ানো। আতেলা চুলে যে একটু টান দিয়ে ঘাড়ের কাছে বাঁধন দেবে, তারও সময় হয়নি। তাই চেয়ে চেয়ে দেখো, মায়ের সঙ্গে হাসি, তবু শাড়ি নিয়ে টানাটানি, সারা শরীর আর মন দিয়ে যেন নিজেকে তুষ্টি বিধানের চেষ্টা। তবে কিনা আমাকে যদি বলো, এই পোড়া চোখে নির্ভেজাল ভালো দেখি। শ্যামেতে যে চিকন সোনা চিকচিক করে, তাই দেখি। রোদ মাখানো স্বর্ণলতা যেমন চিকচিক করে, তাতে পালিশের ঝিলিক হানে না, স্নিগ্ধতা মনের মধ্যে পশে। কাল ছিল ঝিলিক, নজরে ঝলখানা, আজ না হেনেও পশে। আজ যেন দৃষ্টি জুড়ায়, সারা জাগে গভীরে। কাজলে যে চোখ আয়ত মনে হয়েছিল, আজ তার বর্ণনা মেলে জাগরে গভীরে। রাত্রে বুঝি নিদ্রা সুখের হয়নি, তাই জাগরণের ছায়ায় এ চোখ স্বচ্ছ বেশি। আভাজ কাপড়ে সহজ অনেক, হাতে দোলে সেই ব্যাখ্যানি। ব্রহ্মনারায়ণ গিয়ে দাঁড়ান কন্যার পাশে, হাসেন না বিদ্রুপ করেন বুঝতে পারি না। ঠোঁট দুখানি টিপে, চোখ দুটি কুঁচকে, ঘাড় কাত করে একবার দৃষ্টি হানেন আমাদের দিকে। গাজী তো প্রায় অধবদন, বিব্রত লজ্জায়। আমারও প্রায় সেই একই অবস্থা। কিছু বলবার আগে কিছু শুনে নেওয়া ভালো, তাই চোখ তুলে চাই। কিন্তু ব্রহ্মনারায়ণ আমাকে কিছুই বলেন না। ডেকে জিজ্ঞেস করেন, কেমন দেখছিস রে ঝিনি? ঝিনির জবাব বাজে হাসতে, যেন প্রেম জুড়িতে ঝলক বাজা ঝংকারে। সেই ঝংকারে ঝংকার লাগে মায়ের গলাতে। এমনকি ব্রহ্মনারায়ণও দেখি কন্যা গিন্নির সঙ্গে খিক খিক করে হাসেন। গলাবন্ধ কোটের কাছে গলার চামড়া কাঁপে তার। সেই যে শিরিঙ্গি চুলের 2-1 গাছি বকফুলের মতো বাঁকা হয়েছিল, তাও বাতাসের চেয়ে হাসিতেই কাঁপে যেন। আর আমি একবার ঝটিতি তাকাই গাজীর দিকে, গাজী আমার দিকে। গলা নামিয়ে বলে, বড় মজার বাবু। তা তো বোঝাই যাচ্ছে। প্রায় একটা মজাখোর দুষ্ট ছেলের মতো মাস্টার মশাইয়ের ব্যবহার। হাসতে হাসতেই বলে ওঠেন, খুব দেখালে বাবা। বলেও হাসির দ্বিগুণ বেগ। কন্যা গিন্নিরও সেই একই অবস্থা। তার মধ্যেই তবু গিন্নি আওয়াজ দেন, আহা, তা বলে ওরকম করছো কেন? কন্যা আমার দিকে চেয়ে বাবাকে বলে, ব্যাপারটা শোনো না, উনি কি বলছেন। ব্রহ্মনারায়ণ বলেন,
তার আগে একবার দেখ গরিবের কথা বাসি হলে কেমন কাজে লাগে। তখন পই পই করে বললুম, কে কার কথা শোনে, এখন হলো তো। আমার জবাবের আগেই ঝিনি বলে ওঠে, সত্যি বাবার কথা যে ফলিয়ে ছাড়লেন আপনি। জবাব দেবার চেষ্টা তাড়াতাড়ি মুখ খুলি, না মানে থামো হে, কথা বললেই হলো। মাস্টারমশাই আগেই বাধা দিয়ে বলে ওঠেন, না না মানে বলে কোনো কথা নেই, আমার কথা ফলেছে কি না। তৎক্ষণাৎ ঘাড় কাত করে বলি, হ্যাঁ ফলেছে। এমন হার মানা অসহায়ের অবস্থা দেখে মা মেয়ে ঝনঝনিয়ে বেজে ওঠেন আবার। গিন্নি বলেন, তোর বাবা যেন এক তর। ব্রহ্মনারায়ণ হাত তুলে বলেন, আচ্ছা এবার চলো, ফাঁকা গাড়িতে গিয়ে উঠে বসা যাক, তারপরে তোমার বৃত্তান্ত শুনবো। তারপরেও আবার বৃত্তান্ত শোনা তবু রক্ষে, কিন্তু তাই কি তিনি যেতে পারেন? আমি পা বাড়াতেই গাজীকে তার চোখে পড়ে। এতক্ষণ যেন মনেই ছিল না, যেমনি চোখ পড়া অমনি ঠেক খাওয়া দাঁতের গোটা পাটিতে ঢেউ দিয়ে বললেন, এই যে বাবা, ফকির না দরবেশ কোন মুন্ডু। গাজী একেবারে মুখের আর দাড়ির ভাঁজে, মায়ের চুলে আলখাল্লায় হাসিতে বিগলিত, অথচ বলিহারি সাহস। তখনও ব্রহ্মনারায়ণকে শুধরে দিয়ে বলে, আগে বাবু গাজী, যা খুশি তাই হওগে তুমি, আমার কাজকলা। গাজীও তাড়াতাড়ি ঘাড়কাত করে বলে, তা ঠিক বাবু। কিরকম পাজি দেখো, রা বুঝে সাড়া দেয়। এখন মজার বাবুর মেজাজ দেখে কাঁচকলাই সই। ব্রহ্মনারায়ণের সেদিকে কান নেই, প্রায় রুক্ষ বিরক্তিতে ঘাড় দুলিয়ে বললেন, তা বাবা তখন যে খুব বললে কোথায় কোন গ্যাঁজাট না ফ্যাজাট থেকে মোটর বাসে ফিরবে। গাজী আবার তাড়াতাড়ি শুদ্ধি দেয়, আগে গ্যাঁজাট না ন্যাজাট। আরে রাখো তোমার ন্যাজাট, ওসব নাম ভদ্রলোকে বলতে পারে না, তোমরাই পারো। ব্রহ্মনারায়ণের ধমককে গাজী ঝটিতি বলে, তা ঠিক বাবু, না বলে উপায় আছে, তর্ক করো দেখি কত সাহস। ব্রহ্মনারায়ণ যেন একেবারে অব্যর্থ তীর বেঁধেন, তা সে মোটর বাস গেল কোথায় তোমার? গাজী তাড়াতাড়ি কপালে আঙুল ঠেকিয়ে বলে, নসিবের দোষ বাবু। নসিবের দোষ? দেখি নসিবের নাম করে ব্রহ্মনারায়ণকে ডিকানো যায় কিনা। আমি বলি, সেটাও ঠিক দোষ না। ব্রহ্মনারায়ণ আমার দিকে ফিরে বলেন, ঠিক কার দোষ? তার ভাবভঙ্গি দেখে হাসি সামলানো দায়, কিন্তু সে সাহস আমার নেই। বলি, দোষ ঠিক কারুরই নয় বলা যায়। পথঘাট খারাপ হলে গাড়ি চলাচল অনিয়মিত হয়। কাল বিকেলের পর থেকে গাড়ি আর ছাড়েইনি। তাতেই কি মাস্টারমশাই ছাড়েন? বলেন, না জেনে শুনে তাহলে ও নিয়ে গেছে কেন? গাজী দেখি ফাটা মুখে হাসি ছড়িয়ে দু হাত দুই কানে রাখে, বলে, সেইটা আমার গোস্তাকি বাবু। রাখো তোমার গোস্তাকি আর ফোস্তাকি, বলে এগিয়ে যান গাড়ির দিকে। গাজী মুখ নামিয়ে রাখে, কিন্তু তার দাঁড়ির ভাঁজে চোরা হাসি আমার চোখে ফাঁকি যায় না। হেসে আমি দৃষ্টি ফেরাতেই চোখাচোখি ঝিনির সঙ্গে। তখন ওর অসাজের আড়ষ্টতা নেই আর, সহজের ঝলক লেগেছে। যে হাসিটা আমার আর গাজীর ভিতর ছলছলিয়ে যায়, ওর চোখেও সেই হাসিরই ঝিলি খানে যেন। চকিতে একবার বাবার দিকে দেখে, আবার চোখ ফিরিয়ে চায়। তখন বাবার ওপর ওর ভালোবাসার হাসিটা চিকচিকে বিম্বষ্ঠের ফাঁকে সাদা দাঁতে ঠিকরে ঠিকরে পড়ে। কিন্তু গিন্নির প্রেম ঝরানো নজরে স্বামীর প্রতি ভ্রুকুটি। নাক কুচকে কন্যাকে বলেন, কি যে বকবক করে, ভালো লাগে না ছাই। বলে ঝামটা দিয়ে মুখ ফেরাতে গিয়ে আমার দিকে চেয়ে হেসে ফেলেন। উনি কি বলবেন বলো তো বাপু, স্বামী ওর ওই রকম। দেখো না আবার গাড়িতে উঠতে উঠতে হাঁকছেন, এসো এসো এ গাড়িতে এসো, যেন সব হারিয়ে যাচ্ছে। ফাঁকা গাড়ি, এখনো অনেক সময়। তা বললে কি হবে, উনি কি একলা বসে থাকবেন নাকি? সবাই একে একে গাড়িতে উঠি। বসার নির্দেশ দেন চক্রবর্তী, কন্যাগিনীকে দেখিয়ে দেন জায়গা। আমি এগিয়ে গিয়ে গাজীকে নিয়ে বসতে যাই। তাড়াতাড়ি ডেকে বলেন, তুমি এখানটা এসো, আমার এই পাশে। যে পাশেতে আর তৃতীয়ের ঠাঁই নেই, দুজনেতেই পূর্ণ। গাজীর জন্য মন একটু বিমর্ষ হয়ে ওঠে, কিন্তু নয়নতারা ভুলানো গাজী আগেই বলে, বসেন বাবু, আপনি ওখানেই বসেন, আমি ঠিক আছি। সে পিছনের দিকে বসে। মা মেয়ে আমাদের সামনে। ঝিনি কাত হয়ে মুখ ফিরিয়ে চায়, তাতে মুখোমুখি হওয়া দুষ্কর। পাশ ফিরে দেখা দেখি করা যায়। বারে বারে ঝিনি বলি, মনে মনে বলি তাই বলা যায়। আসলে এ বিদুষী অলকা চক্রবর্তী তা ভুলিনি। সে কি ভেবেছে জানি না, চোখের দিকে চেয়ে বলে, গাজীকে অত দূরে রাখলেন কেন, কাছের সিটে এসে বসতে বলুন না। আমি জবাব দেবার আগেই ব্রহ্মনারায়ণ বলে ওঠেন, ওই তোদের এক দোষ, সবটাতেই বাড়াবাড়ি। কেন, ও কি ছেলে মানুষ যে হারিয়ে যাবে? পিছন ফিরে তাকিয়ে দেখি গাজীর নজর এদিকে নয়, তবে বলা যায় না, কান হয়তো এদিকে। মনে মনে হাসে হয়তো। ঝিনি বলে, তুমি জানো কি বাবা, ও তো সঙ্গেরই লোক। আমি তাড়াতাড়ি বলি, থাক না, ওখানেই ও বেশ আছে। ব্রহ্মনারায়ণ একটু স্থির হন। ঝিনি একটু হাসে, কিন্তু বাবার দিকে একটু অভিমানে দৃষ্টি হানে। আমি বলি, আপনারা যে নিচে ছিলেন বুঝতে পারিনি। এ যে আর এক নিস্তরঙ্গ ঢেউ জাগানো, তা বুঝতে পারিনি। ব্রহ্মনারায়ণ তার লম্বা রেখাবহুল আঙুল তুলে মা মেয়েকে দেখিয়ে বলেন, এই যে এদের বলো, ওপরে বসলে নাকি এরা ঠান্ডায় জমে যেত।
মা মেয়েতে মুখোমুখি হাসাহাসি, গিন্নির উক্তি, দেখছিস সব কথাতেই বেশি বেশি। সেই অন্ধকার থাকতে বেরিয়েছি, তখন কি রকম ঠান্ডা, তাছাড়া ওপরে আলোও ছিল না, ভূতের মতো বসে থাকবো কেন শুধু শুধু? ব্রহ্মনারায়ণ তৎক্ষণাৎ থাকেন, তোমরা হাড় কাঁপানো শীতের কথা বলনি? এবার গিন্নির পাল্টা অভিযোগ, তুমিও তো তখন মাথায় ফেটটি বেঁধেছিলে, সেটা বুঝি গরমে? ব্রহ্মনারায়ণ অবাক আর অসহায়, যেন কি বলবেন ভেবে পান না। সেই ফাঁকেতেই ঝিনি বলে, কিন্তু আমি তো তোমাকে একবারও ঠান্ডার কথা বলিনি বাবা। না, তুই বলিসনি বলে এক মুহূর্ত চিন্তা করে ভুরু তুলে বলেন, তুই যেন আবার কি বললি তখন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুই বললি আসবার সময় ছাদে বসে এসেছি, যাবার সময় নিচেই বসে যাব, লোকজনের সঙ্গে বেশ নতুন রকম লাগবে। বোঝো, লোকজনের সঙ্গে আবার নতুন রকম কি লাগবে রে বাপু? তা নয়, আসলে তোরও তোর মায়ের মতো শীতে ধরেছিল। বিদুষী অলকা এবার ছোট মেয়েটির মতো ঠোঁট ফুলিয়ে প্রায় ভেঙচি দিয়ে বলে, হ্যাঁ ধরেছিল, তোমাকে বলেছি। বলে এই নতুন পরিচিতের দিকে চেয়ে লজ্জা পেয়ে যায়। স্বর্ণলতার চিকন রঙে যেন অস্ত ছটার লাল লেগে যায়। মুখ ফেরাতে গিয়ে চুলের গোছায় আড়াল পড়ে। মা মেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে কর্তাকেই আসলে ঝাঁঝেন, তুই চুপ করে থাক না। ব্রহ্মনারায়ণের খোঁচা ভুরুতে তখন যেন হাসির ঝিলিক দেখা যায়। মা মেয়েকে রাগিয়ে দিয়ে একাধারে বাবা এবং স্বামীটি যেন বেজায় মজা পান। ইনিও দেখছি গাজীর থেকে কম যান না, ছদ্মবেশটা আরো শক্তই যা। আমাকে বলেন, আহা, তা নইলে দেখো কালীনগরের ঘাটেও এত মুড়ি সুড়ি দিয়ে বসেছিলে যে তোমাকে দেখতেই পাইনি। তুমি বুঝি দেখতে পেয়েছিলে? গিন্নি তীরবিদ্ধ ঝংকার বাজে। কর্তা নির্বিকার স্বরে বলেন, আমাকে তো তোমরা শুয়ে রেখেছিলে, শুলে কি কিছু দেখা যায়? গিন্নি এবার সত্যি বিরক্ত, তীব্র বিদ্রুপে বলে ওঠেন, হ্যাঁ তোমাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। অসম্ভব, হাসি সামলানো দায় হয়ে ওঠে। শুধু দায় নয়, উপচে পড়া ঢোলে হাসির শব্দকে আটকে রাখা গেল না। এদিকে দেখো, অলকা এক নাম না জানা গন্ধ ছড়ানো রুক্ষ চুলের গোছাতে কাঁপন ধরেছে। সেই কাঁপনে চুলের গোছা সরে গিয়ে চিকন শ্যামগ্রীবা জেগে ওঠে, যার মাঝখান থেকে সিদ্ধারা সমান একটি রেখা নেমে গিয়েছে হালকা রং জামার ভেতরে। হাসিটা ঝিনিকেও সংক্রমিত করেছে। রাগ নয়, হাসি তখন ছড়িয়ে কাঁপে তার সারা শরীরে। মাথাটা নুয়ে পড়ে গিয়ে জানালার কাছে। ব্রহ্মনারায়ণের মুখে একটা অনির্বচনীয় শিশুর হাসি দেখা যায়। দাঁতের পাটি দুলে ওঠে একটু। বলেন, দেখেছিস ঝিনি, তোর মা কিরকম রেগে যায়? হাসির বেগে ঝিনির মুখ তোলা হয় না, মাও মুখ ফেরান না। ব্রহ্মনারায়ণ তখন আমার দিকে তাকান, তাতে আমার হাসি আরো অকুল হয়ে ওঠে। ওদিকে হাসির বেগ তখন ঝিনির শ্যাম চিকন গ্রীবায় পর্যন্ত লাল ছড়িয়ে দেয়। ইতিমধ্যে নতুন যাত্রীরা উঠতে শুরু করে। সহিসে চিৎকার শুরু হয়েছে। গাজীর কথাবার্তা আলাপ চলছে চেনা মানুষদের সঙ্গে। ঝিনির হাসি একটু প্রশমিত হলে শোনা যায়, তুমি যে মাকে রাগিয়ে দাও, আমরা তো মুড়ি দিয়ে বসিনি, উল্টো দিকে ফিরে বসেছিলাম, সেজন্যই ওকে দেখতে পাইনি। প্রশ্নটা যে আমার মনে জাগেনি এমন নয়, কিন্তু তার জন্য এত বচন বাচন যুক্তিতর্ক মাথা আসেনি। আসলে যার প্রত্যাশা ছিল না তাকে কে লক্ষ্য করে? ব্রহ্মনারায়ণ বলেন, তা বলে ওই রকম বলবে আমাকে ঘুম পাড়িয়ে রেখেছিল? জবাব না দিয়ে ঝিনি ঘাড় ফিরিয়ে চায়। তখনও হাসির ছটায় রক্ত তার মুখে, চোখে হানা ঝিলিক। ওদিকে প্রৌঢ়ার ঝাঁঝ তখনও যায়নি। আওয়াজ দেন, বেশ করেছি। ঝিনি বাবার দিকে চায়। বাবা মায়ের দিকে চেয়ে থাকেন কয়েক মুহূর্ত, তারপরে হঠাৎ হাত ঘুরিয়ে বলেন, করোগে, যাও। তবু হয় মাস্টারমশাইয়ের হার মানা হার চাপা থাকে না। আমার দিকে ফিরে বলেন, হ্যাঁ তোমার কথা বলো, কাল কোথায় থাকলে কি করলে সব শুনি। ঝিনিও তার মায়ের দিকে ফিরে পাশ নিয়ে বসে। আমি মহামায়া হিন্দু হোটেলের কথা বলি, গঞ্জের কথা বলি, নারায়ণ ঠাকুরের আতিথেয়তার কথা বলি। জানি মাহাতো আংড়ি বা দুলি অনন্তদের বিষয় এখানে বলবার নয়। সব শুনে ব্রহ্মনারায়ণ বলেন, বলে তো গেলে দিব্যি, তোমার কি প্রাণের ভয় হলো না? গতকালের কোথায় কিসের প্রাণের আশঙ্কা ছিল বুঝতে পারি না, তাই অবাক হয়ে চেয়ে থাকি। বলি, কই সেরকম কিছু? ব্রহ্মনারায়ণ বাধা দিয়ে বলেন, তুমি কি আর দেখতে শুনতে পাবে? এই বাদা অঞ্চলের কথা যদি জানতে, তাহলে আর ওরকম গরম গরম খেয়ে দরজাটি হাট করে খুলে তোমার ওই পেয়ারের গাজিকে শিয়রে নিয়ে শুতে পারতে না। কেন বলুন তো? কেন বলুন তো? প্রায় ধমকে উঠে বলেন তিনি। পকেটে কত টাকা ছিল? সামান্যই। কথাটা যেন ঠিক মনঃপূত হলো না। বলেন, তা সে যত সামান্যই হোক, হাতের ঘড়িটা তো ছিল, আঙুলে তো একটা আংটিও দেখছি। যেখানে 5 টাকার জন্য মানুষ খুন করে, সেখানে তো রাজ ঐশ্বর্য হে। এতটা অবশ্যই জানা ছিল না, সেরকম কিছু মনেও হয়নি। ব্রহ্মনারায়ণ বলেন, জানো, এসব জায়গায় চুরি ডাকাতি লেগেই আছে। নদীর ধারে তো আরো খারাপ, যত নৌকা তত ডাকাত। সেখানে জলে নামলে কামট কুমির, ডাঙায় বাঘ, ঘরে ডাকাত পড়ে। আর সেখানে তুমি কোন সাহসে রইলে? তাহলে তো আর এসব অঞ্চলে ঘর গৃহস্থের ঠাঁই নেই। কিন্তু সে কথা বলবার উপায় আছে বলে মনে হয় না। ব্রহ্মনারায়ণ যেরকম মুখ করে বলছেন, তারপরে তিনি আসল কথাটা বলেন। তার উপর তোমার ওই যে গাজী,
সেই যে একটা ডাকাত টাকাত কি না, তুমি তার কি জানো? যদি রাত্রে গলাটি কেটে রেখে যেত তোমাকে কে তখন সামলাতো? ভাগ্যিস গাজী কাছে নেই, গাড়িটাও ছেড়ে দিয়েছে, যন্ত্রের গর্জনে কথা শোনা যায় না। তবে তাকে ঘিরে যারা বসেছে তাদের তখন সে গান শোনাতে পাই, মনে বলো হরি হরি, করে গনো করি করি, মরি মরি ভবেতে কি খেলা হরি। ব্রহ্মনারায়ণের কথা শুনে হঠাৎ যেন খচ করে লাগে কোথায়, একটা ব্যথা লেগে যায়। আমি তার ফাটা ফাটা মুখখানি দেখি তার আরশি চোখে প্রাণের তলায় সেই মুখখানি ঝিকিমিকি করে। নয়নতারার সাঁই বাবা এই মানুষ অধর মানুষ খোঁজে, যে বিচিত্রের সামনে আমার হাত উঠে যায় নমস্কারে, মন করে না সন্ধান, কিন্তু মন ভরে যায় অচিন ঝরায়, সেইখানে বলি আমি, না না, বিশ্বাস করব না, অন্যায়ের অনেক তাপ আমার নিঃশ্বাসে, তবু এমন পাপ আমি করব না, আমি তাকে অবিশ্বাস করব না। কিন্তু সে কথা ব্রহ্মনারায়ণকে বলায় বেয়াজ, কি দৌলত বা লাভ তাতে? তাকে দোষ দেব না। সবাই যদি এক বর্গে চলে তবে আর সংসারে রকম ফেরের চালচিত্র থাকে কোথায়? তিনি তার মতোই চলেন এবং বলেন। আমি চোখ তুলি, ঝিনির সঙ্গে চোকাচোকি হয়। কখন যেন ছায়া পড়েছে, তবু একটু না হেসে পারি না। বুঝতে পারি তবু ছায়া সরানো গেল না। ঝিনির চোখে কথা ফোটে, যে কথাটা জিজ্ঞাসা। রং না দেওয়া সরু ভুরুতে একটু বাতাস লাগা লতার দোলন। তারপর বাবার দিকে ফিরে বলে, গাজীকে উনি ভালোই চেনেন বাবা, তাই বিশ্বাস করেছেন। ভেবেছিলাম ব্রহ্মনারায়ণ তার স্বভাব স্বরে হাঁক দেবেন, কিন্তু এ ব্রহ্ম সে ব্রহ্ম নন। হঠাৎ যেন গম্ভীর হয়ে যান একটু, বলেন, তা ঠিক, আমি একটা কথার কথা বলছি। ও যে বিশ্বাসী তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু সারা জীবন ধরে দেখলাম তো সব ছেলেরাই এক রকম কথা বলে। তিনি একটু থামলেন। কথাটার খেই ধরবার আগে তিনি আবার বলে উঠলেন, তোকেও দেখি ঝিনি, এই পড়ে পড়ে ঘুরে ঘুরে ছেলেদের মতো কথা বলিস তুই। এসব বলতে গেলেই বীরুর কথা আমার মনে পড়ে যায়। হঠাৎ দেখি ঝিনির চোখে একটা বিস্ময়ের ঝিলিক খেলে যায়। তারপরেই যেন ছপটি খাওয়া আঘাত, ঠোঁট কেঁপে যায়, স্বর্ণলতা বর্ণে লাগে কালি। চকিতে একবার আমার দিকে দেখে বাবাকে বলে, ও কথা থাক না বাবা।